আসসালামু আলাইকুম। চলে এলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা ইতিমধ্যে বিডি হালচালকে ভালোবেসেছেন তাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। প্রিয় ভিউয়ার্স, আজ আমি কথা বলবো বরিশালের মেয়ে তিশা এবং পদ্মাপাড়ের মেয়ে তিশাকে নিয়ে। ইউটিউবে তিশাদের যে অবস্থা, মানে এই নামের যে প্রভাবগুলো দেখতে পাচ্ছি সত্যি হাস্যকর। দুটো তিশাই শুধু নয়, অনেক তিশা, তিশা মুস্তাক আছে। তিশা আপনারাই ভালো করে জানেন যে তিশার নামগুলা এই অনলাইন জগতে এতটাই ভাইরাল যে বাস্তবে এখন তিশাকেও রাখতে গেলে 10বার ভাবতে হবে। তারা যদি সচেতন হয়ে থাকে, এই অনলাইনে ঘোরাফেরা করে, এমন বংশের কিংবা এমন বাবা মার সন্তান যদি তিশা নাম রাখতে চায়, তাহলে সত্যি তাদের ভাবনাতে আসবে এটা রাখা উচিত হবে কি না। কারণ এই নামটার সাথে না কলঙ্ক জড়িয়ে থাকে, এই নামটার সাথে মিথ্যাবাদী জড়িয়ে থাকে, এই নামটার সাথে অবৈধ সম্পর্ক জড়িয়ে আছে। এই নামটার মাঝে অনলাইনে যত অপকর্ম, যত অবৈধ, যত বাজে, যত মানে কি বলবো, তিশার নামটার সঙ্গে সব নষ্টামি জড়িয়ে আছে। তাই এই তিশার নামটা এখনকার যুগে সত্যি একটা ঘেন্নার নাম হয়ে গিয়েছে। তো বন্ধুরা, যাই হোক, আজ আমি দুজনকে নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করি বরিশালের মেয়ে তিশাকে নিয়ে। অর্থাৎ তিশা কিসের জন্য ভাইরাল হলো আমরা জানি। 203-এর সংসার করে করে সে বর্তমানে অনলাইনে একটা জায়গা করে নিয়েছে এবং বেশ সাড়া জাগিয়েছে। 203-এর এত মহব্বত ছিল, এটা ওটা আপনারা যারা দেখে থাকেন তারা সম্পূর্ণটাই জানেন। এত বিস্তারিত তো আর আমি বলতে পারবো না, অত সময়ের একটা ব্যাপার থাকে। তো যাই হোক বন্ধুরা, আখির সঙ্গে অর্থাৎ 203-এর মধ্যে যখন গন্ডগোল বেঁধে গেল, তখনই আসল রহস্যগুলা বের হয়ে আসলো। অর্থাৎ ছোট সতীন, যাকে শখ করে এই তিশা এনেছিল কন্টেন্ট তৈরি করার মতলবে, তাকে শুধু এই ভিডিও করার মুহূর্তটাই তাকে সুখে রাখতো, কিংবা তাকে তাদের মধ্যে একটা সুখী সুখী ভাব থাকতো। কিন্তু ভিডিওর অফ ক্যামেরার মাঝে তাদের মধ্যে ছিল ভীষণ অশান্তি। 203-এর চলতো চরম যুদ্ধ। বিগত ওই যে দীপা, অর্থাৎ এই তিশা তো মেজোজন, অর্থাৎ তিশার আগে যে সতীন ছিল তার সঙ্গেও তিশা একই কাজ করতো। আমরা সেই ভিডিওগুলোও যদি আপনারা ফলো করেন তাহলে দেখতে পাবেন যে আগের সতীনের সঙ্গেও ঠিক আখির মতোই মহব্বত করতো, আখির মতোই ক্যামেরার সামনে তাদের ভালোবাসা উপচে পড়তো। কিন্তু ভিতরে ভিতরে হিংসায়িত হয়ে এক মেয়ে নিয়ে বড় সতীন অবশেষে স্বামীর সংসার ছেড়ে পালিয়েছে। আর তিশার তো এটা স্বামীর সংসার নয়, স্বামী যদিও, কিন্তু বিয়ের সংসার নয়, নিকাশ সংসার, অর্থাৎ দ্বিতীয় বিয়ে। দ্বিতীয় স্বামী হলো এই আহাদ। তো বড় সতীনকে নিয়ে সবাই যখন তাকে তিশাকে ইনসাল্ট করছিল, তখন তিশা নিজেকে সাধু সাজানোর জন্য আখির মতো বোকা শোকা, আখির মতো সে ভেবেছিল আখি একটু সাইজের শর্ট, তিশার চাইতে একটু হাইটে কম, গার রং একটু মলিন। তারপর তিশার আখির ফ্যামিলি দেখেছে যে তিশা সেইভাবে তারা গ্যাঞ্জাম পছন্দ করে না, একটু টাকা পয়সা কম আছে। মোটামুটি তিশারা যদি তাদের উপর ছুরি চালায় কিংবা তাদেরকে যেমন তেমন ব্যবহার করে, প্রতিবাদ করার মতো তেমন সাহস আখির ফ্যামিলির কেউ নেই। যেহেতু আখির বড় ভাই নেই, আখি ওই সংসারের বড়, এবং আখির বাবা যথেষ্ট সৎ চরিত্র এবং নমনীয় ভদ্র একজন ভদ্রলোক। তো ভেবেছে যে এর মেয়েকে টার্গেট করলে, এর মেয়ের একটা পাস্ট আছে, লোকে বুঝবে যে কখনো যদি আখির সঙ্গেও আবার পুনরায় দীপার মতো সংসার থেকে ভাগাতে হয়, ভাগাতে তো অবশ্যই হবে, সেই প্ল্যানেই নিয়ে এসছে যে আমি মোটামুটি চ্যানেলটা দাঁড় করাই, তাকে দিয়ে কিছু টাকা ইনকাম করি, মোটামুটি আমার অনলাইনে একটা জায়গা করে নিই, তারপর আখিকে তো তাড়াতেই হবে। তো আখিকে তাড়াতে হলে তার অবশ্যই একটা পাস্ট যদি খারাপ থাকে, তাহলে জনগণকে বোঝাতে সক্ষম হবে খুব সহজে যে আখির চরিত্র খারাপ, আখি বরাবরই এমন ছিল। আখির বাবা যদি এরকম নরম সরম হয়ে থাকে, সেক্ষেত্রে আরও বেশি মানে ভালো হবে যে আইনের আশ্রয় নিতে পারবে না। কিন্তু সময় কথা বলে, আখি নড়ে চড়ে উঠেছে। আখি আগের মতো বোকা নেই। আখি বলে লোকে যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। হ্যাঁ, আখি অসৎ সঙ্গে যে কিছুটা হলেও চালাক হয়েছে, আখি অসৎ সঙ্গে মিশে কিছুটা হলেও নিজেকে প্রতিষ্ঠিত করতে, নিজেকে কিভাবে শক্ত করে অনলাইনে একটা জায়গা করে নিতে হয়, এটা আখি রপ্ত করেছে এই এদের সঙ্গে মিশে। অর্থাৎ এই তিশা আর আহাদের পরিবারে এসে আখির এই উন্নতিটা হয়েছে। আখির জীবনে যতটা পিছিয়ে পড়েছিল এদের সঙ্গে মিশে, ঠিক ততটাই এগিয়ে এদের সঙ্গে মিশেই আবার নিজেকে দাঁড় করাতে পেরেছে।
আখি এখন সিঙ্গেল মাদার হয়ে ওদের চাইতে বেশি টাকা ইনকাম শুধু করছে নয়, পরিচিতি, জনপ্রিয়তা এবং আইনের যত রকম সহায়তা লাগে আখিকে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন সংস্থা আখির পক্ষে আছে, জনগণ আখির পক্ষে আছে, যার জন্য আখি খুব সহজেই ওদের মানে ওরা যতই খপ্পরে আখিকে ফেলতে চায় কিন্তু পারছে না। আখি বারবার ঘুরে চলে আসছে আখির জনপ্রিয়তার কাছে, ওরা হার মেনে যাচ্ছে। আখির পিছনের যে হাত আছে সেই হাতটা যে কত শক্ত, সেই হাতগুলো যে কত শক্ত, সেটাকে ভেঙে দুমড়ে মুচড়াতে কিছুতেই এই তিশারা পারছে না। বারবার আক্রমণ করছে। কিছুদিন আগে আখির আইডি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল, ভেরিফাই আইডি হওয়াতে আখি খুব সহজেই ওটা রিটার্ন পেয়েছে। যদি আখির ওটা ভেরিফাই আইডি না হতো তাহলে কিন্তু ওটা কখনোই আখি ফেরত পেত না। হ্যাঁ, এই আহাত পরিবারের আগেও বিভিন্ন রকম অবজেকশন আছে। ওরা আইডি হ্যাক করে, ওরা আইডি মানুষকে বিভিন্নভাবে নষ্ট করে, রিপোর্ট করে। এভাবে ওরা আইডি অনেকের কাছ থেকে টাকা আদায় করে তাদের আইডি তাদের ফিরিয়ে দেওয়ার একটা ছলনা করে মোটা অঙ্কের টাকা দাবি করে তাদেরকে আইডি ফেরত দেয়। এরকম অবজেকশনও কিন্তু এই তিশা আহাদের নামে আছে। ওদের ঘরে, ওদের বাসার ভিতর আগে যেসব কর্মকাণ্ডগুলো চলতো, 8-10টা ছেলে মেয়ে, উঠতি বয়সী ছেলে মেয়ে নিয়ে যা অপকর্ম করার ওরা তা করতো। অর্থাৎ নেশা যেগুলা দেশের মধ্যে মানে নিষিদ্ধ, এই যে ইউটিউবে কিছু ওয়ার্ডগুলা বলা নিষিদ্ধ থাকার কারণে আমি উচ্চারণ করতে পারছি না, বাট আমার ভিউয়ার্সরা বুঝে নেবে যে কিশোর এবং উঠতি বয়সী ছেলেমেয়েরা যার প্রতি আসক্ত থাকে সেই ধরনের আসক্ত জিনিসগুলাই ওখানে চলতো। এবং 4-5টা ছেলে, 4-5টা উঠতি বয়সী মেয়ে একই ঘরের মধ্যে সারাক্ষণ তারা কি করছে, হইচই, আনন্দ, ফুর্তি, পার্টি, কি হতে পারে। কখনো ধোঁয়া উড়াচ্ছে, কখনো রঙিন গ্লাস হাতে নিয়ে চেয়ার্স করছে, কখনো পার্টি করছে, যেমন যার ইচ্ছা রুমের মধ্যে আনন্দ ফুর্তি করছে। এরকম করে করে শুনেছি যে দুটো সম্পর্ক জোড়াও লেগেছে, তারা বিয়ে করে অলরেডি, তো তারা একজনই তো আছেই, আমি কি যেন নাম ভুলে গিয়েছি। তারা তো এসে বলেই দিয়েছে যে আর তিশার সঙ্গে সম্পর্ক ওখানে রাখবে না, তারা খুব খারাপ একটা জগতে ছিল, ওদের সঙ্গে মেলামেশা করে একটা খারাপ জগতের সঙ্গে ওরা চলছিল, সেই জগৎ থেকে ওরা বেরিয়ে আসতে পেরে নিজেদেরকে পবিত্র ভাবছে, নিজেরা আর কখনোই ওই পরিবারে ফেরত যাবে না এবং ওই খারাপ জগতেও ফেরত যাবে না, তাদের সঙ্গে যোগাযোগও রাখবে না। তাহলেই বুঝে নেন ওখানে কি ঘটতো। তারা কিন্তু দুজনেই বিবাহিতা, তাদের বিয়েটা কিন্তু এই তিশা, আহাত, আখি থাকতেই দিয়েছে, ঘরের মধ্যেই দিয়েছে। প্রথম দিকে দর্শকদের জানায়নি, শেষে অনুষ্ঠান করে দিয়েছে, কিন্তু ওই বিয়ে পর্যন্তই, তারপর আর তাদের সাথে কোনো সম্পর্ক তারা রাখেনি। তারাই কিন্তু এটা ফাঁস করেছে, ওই ঘরের মধ্যে যত অপকর্ম চলতো। যাই হোক, পরবর্তীতে আরও কিছু ছেলেরা ছিল, এক এক করে সবাই ছাঁটাই হয়েছে। এখন বোধহয় 2-1জন আছে ওই ঘরের মধ্যে, তারাও আস্তে আস্তে চলে যাবে। তো যাই হোক, আখি একে বিভিন্ন রকম মানে জনপ্রিয়তা এবং প্রমোশন করার জন্য ওকে দিয়ে যখন মানুষ ভিডিও করাচ্ছে, তখন বিভিন্ন ফেক আইডি দিয়ে তিশারা আখিকে খোঁচাচ্ছিল লাইভে। ও যখন প্রমোশন করছিল, ভিডিও করছিল, লাইভ ভিডিও করছিল, তখন ওখানে এসে যখন খোঁচাখুচি করছিল, তখন আখি উত্তেজিত হয়ে, তখন আখি নিজেকে সামলাতে না পেরে, নিজেকে কন্ট্রোল করতে না পেরে কিছু গোপন কথা ওদের ফাঁস করে দিয়েছে। আর তখনই ওদের ইগোতে লেগেছে। ওদের ইগোতে লাগার জন্য তারা কি করেছে, আগেই একটা জিডি করে রেখেছিল, তখন সেই জিডিতে যে সেটা অ্যাপ্লাই করেছে। আর যেহেতু ওটা প্রমোশন একটা ভিডিও ছিল, সেই কোম্পানির উপর চাপ এসেছে, সেই কোম্পানি তখন আখিকে নিয়ে সেখানে হাজির হয়েছে। হাজির হয়ে কি করবে, আখির পিছনে তো লম্বা হাতই আছে, আশীর্বাদ হাত আছে। সঙ্গে সঙ্গে তাকে নক করে দেওয়া হলো, পাঠিয়ে দেওয়া হলো আখির পার্সোনাল লয়ার। হ্যাঁ, পার্সোনাল লয়ার যে বলল যে যেহেতু এটা প্রমোশন লাইভ একটা কোম্পানির এফেক্ট পড়তে পারে, সেহেতু এই ভিডিওটা ডিলিট করা হোক। তার মানে এই না যে আখি মিথ্যা কিছু বলেছে। আখি কিন্তু তখন ওখানে বলেছে আমি মিথ্যা কিছুই বলিনি, আমি সব সত্য বলেছি। আমি এটা নির্দেশ আসছে ডিলিট করার জন্য, আপুর মানে কোম্পানির উপর এটা প্রমোশন লাইভ ছিল, আমাকে খোঁচানোর জন্য আমি ব্যক্তিগত কথা বলে দিয়েছি, তো যার জন্য আমি সরি, ডিলিট করে দেব। তো আমার কথা হচ্ছে যে তারা কিন্তু ব্যাপারটা নিয়ে আর এগোতে পারেনি, কোনো মামলা, কোনো মিথ্যাবাদী কিংবা
ওই বুড়ি মহিলা তিশার মা মানহানির মামলা পর্যন্তও কিন্তু করতে পারেনি, কারণ তার তো মানই নেই, তার তো ইজ্জতই নেই, তার তো সম্মানই নেই। সবই তো সত্য কথা বলেছে আখি। সে তো লিভ টুগেদার করেই তার ওই শেষের সন্তানটা জন্ম দিয়েছে। সেই লিভ টুগেদার যে লোকটাকে ধরে এনে এই যে আখির কথা মিথ্যা প্রমাণ করার জন্য তারা বাবা সাজিয়েছে। ওই লোকটাকে ধরে এনে তিশা, ওই যে তিশার যে জঙ্গল মার্কা ভাই আছে চুল আরেকটা জঙ্গলি ধরে নিয়ে আসছে, তাদের দিয়ে দিয়ে শ্বশুর শাশুড়ি বাবা মা ইত্যাদি ইত্যাদি ভিডিও করাচ্ছে। আর ভিডিওগুলো দেখলেই সবাই মানে ধরে ফেলছে, ছবিগুলো দেখলেই সবাই ধরে ফেলছে যে এই লোকটা কখনো তিশার বাবা হতে পারে না। তিশার সঙ্গে চেহারার এতটুকু মিল নেই, শুধুমাত্র মিল আছে ওই ছোট ছেলেটার, যার জন্ম হয়তোবা ওই লিভ টুগেদার করে হয়েছে। সেই লোকটার সঙ্গেই ছোট ছেলেটার ইজি বোধ করছে ছবি তোলা ভিডিও। এবং তিশার হাজবেন্ড, তিশার ভাই, তিশার ভাইয়ের বউ, এরা যে ভিডিওগুলো করেছে জোর করে ওই লোকটাকে করানো হচ্ছে একই পোশাকে পরে। ওই লোকটা সবার সঙ্গে ভিডিও করছে ওই একই পোশাক পরে। সে তার ওই যে জামাই বউ এদের সামনে বউকে জড়িয়ে ধরছে, মেয়েকে জড়িয়ে ধরছে, বৌমাকে জড়িয়ে ধরছে, জামাইকে জড়িয়ে ধরছে। ধার করা পুরুষ এনে তিশার বাবা সাজিয়ে আখির কথা প্রুভ করতে চাচ্ছে যে এটাই হলো তার স্বামী। কিন্তু দর্শকরা কি এতটা বোকা? দর্শকরা ধুয়ে দিচ্ছে যে এটা কিছুতেই তিশার বাবা না, মিথ্যা। তখন উত্তেজিত হয়ে, হ্যাঁ বন্ধুরা, তখন উত্তেজিত হয়ে তিশার মা একটা আইডিতে লিখেছে, হ্যাঁ রাত 3টার সময়, যে এই রাতে গভীর রাতে আমি বলছি আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, আমার নামে এটা বলা হচ্ছে, ওটা বলা হচ্ছে। আমার কথা হচ্ছে রাত 3টার সময় ওই মহিলা অনলাইনে কি করছে? এতদিন পর প্রবাস থেকে স্বামী আসছে, স্বামীর সঙ্গে রাত না কাটিয়ে সে দর্শকদের প্রশ্নের উত্তর দিচ্ছে। এখান থেকেই তো বোঝা যায় যে এটা নকল স্বামী। শুধু তাই নয়, প্রবাসী স্বামী এয়ারপোর্টে কেউ রিসিভ করতে যায়নি, এয়ারপোর্টের কোনো ছবি নেই, ফ্ল্যাট থেকে নামছে সেই ধরনের কোনো ছবি নেই। আরে সেগুলা দিয়েই তো তিশা আরেকটা কন্টেন্ট তৈরি করে হাজার হাজার ভিউ কামাতে পারতো। সেগুলা কেন করেনি? আমার বাবা আসছে, এই যে রিসিভ করছি ফুলের ইত্যাদি ইত্যাদি নিয়ে, তোড়া নিয়ে দেখা করতে যাবে, কই গেল না তো। এ থেকেই তো ধরা যায় যে ওটা একটা ভুয়া। আর রাত 3টার সময় এতদিন পর স্বামী ফেরত এসছে, স্বামীর সঙ্গে আলাপ কিংবা স্বামীর সঙ্গে রাত না কাটিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে সেই মহিলা, যার উত্তর ওই পাশে সেই মেয়েটা আবার দিয়েছে যে স্বামী প্রবাসী, আপনার এতদিন পর এসছে, আপনি জেগে কি করছেন? মানুষের বদদোয়া দিচ্ছেন। আর এই যে তিশা মেয়েটা এত নির্লজ্জ। আহাদ পুরুষ, আহাদের দাঁতের যে অবস্থা, যে নোংরা, যে বিচ্ছিরি রকম দেখতে, গার রঙও বোধহয় কি প্রতিটা ছবিতেই তো গার রং কালো, বোঝাই যায়। সেই আহাদকে নিয়ে চুম্মাচাটিটা এত পরিমাণ বেড়ে গিয়েছে। প্রতিটা ভিডিও, প্রতিটা লাইভেই দেখিয়ে দেখিয়ে এই যে এই তিশাকে সে চুম্মাচাটি করে। অর্থাৎ এই আখির ভাগেরটা হ্যাঁ বন্ধুরা, এত পরিমাণ না তিশার ভাগে পড়ছে যে তিশা এখন ওই যে 6 মাসও হয়নি বোধহয় ওর বাচ্চার, কি হয়েছে 6-7 মাস, এখনই সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। সে আল্লাতে গদগদ, সেটা আবার দর্শকদের দেখাচ্ছে যে ডাবল ডোজ পরে তার এখন সে পুনরায় প্রেগনেন্ট। ভাবা যায় এই কথা? যে মেয়ে এখনো ভালোভাবে, তিশার মেয়েটা ছোট্ট মেয়ে, বসতে পারে না, সে কিনা আবার প্রেগনেন্ট। আখির ভাগেরটা তিশা নিতে যে প্রেগনেন্ট হয়ে পড়েছে। আর তিশার ছেলে হয়ে আকিকে দেখিয়ে দিতে চায় সেও ছেলের মা হতে পারে। তুমি তো আগেই একটা ছেলের মা হয়ে আছো, তা তো আমরা জানি। আহাদের ওই যে বংশ রক্ষা করার জন্য কিংবা আহাদের সম্পদ যাতে আখির ছেলে বেশি না পায়, তার জন্যই সে পুনরায় আরেকটা বেবি নেওয়ার জন্য তড়িঘড়ি করে পাগল হয়ে গিয়েছে। যদিও কিছুদিন আগে আঁকি থাকতে বলেছিল আমি আর বাচ্চা টাচ্চা নিব না, আমি মাপ চাই, এটা ওটা কত কি। তো বন্ধুরা, আসলে এদের কথা বললে শেষ হবে না। শুধু জানিয়ে রাখলাম যে লোকটাকে নিয়ে এরা বাবা বাবা খেলা খেলছে, বাবা বাবা নাটক করছে। এটা ধার করা বাবা, এটা নকল বাবা। অন্তত তিশার ওই জঙ্গল মার্কা ভাইয়ের ছোট ছেলেটার হয়তো বা বাবা, কারণ তার সঙ্গে কিছুটা চেহারায় মিল পাওয়া যায়। অর্থাৎ ওর মা বিয়ে না করে এতদিন যে লোকটার সঙ্গে ছিল, লিভ টুগেদার করেছিল, হয়তোবা এখন লোকসমাজ এড়াতে কিছু একটা সিগনেচার কাগজে করে তারা বৈধ স্বামী স্ত্রী হওয়ার পরে এখন ওই লোকটা বাধ্য হয়েছে ফেস দেখাতে। এতদিন দেখায়নি, এখন না দেখালে হয়তোবা ওরা ব্ল্যাকমেইল করছে যে অনেক ছবি আছে এতদিন থেকেছো ইত্যাদি ইত্যাদি করে লোকটাকে ক্যামেরার সামনে ধরে এনেছে। বোঝাই যায় সবার আচার আচরণ ফলো করলে, সবার ইজি ভাবটা ওই লোকটার সঙ্গে যত না নিজেরা নিজেরা কথোপকথন
কথোপকথন করছে, লোকটাকে বলেছে যে তুমি শুধু দুহাত দুজনের ঘাড়ে ফেলে দিবে, এই যে এই নকল চেনটা দুজনের গলায় পরিয়ে দিবে, এতেই হবে। তো লোকটা তাই করেছে, একই পোশাক পরে একই ভিডিও সবার সঙ্গে বানিয়ে সে টাটা বাই বাই করবে হয়তো, বা আরও দু একটা এখন মানে যে হারে দর্শকরা ধোলাই দিচ্ছে আরও দু একটা দেখাতে পারে, কিন্তু এটা যে নকল বাবা এটা 100% শিওর, এবং ডিএনএ টেস্ট করলে কিন্তু মানে প্রমাণ হয়ে যাবে যে এটা তিশার বাবা নয়। আর এদিকে সাবিনা কি করছে? সাবিনা তো মনে হয় জীবনে আম বাগান দেখেনি, আম খায়নি। আম মানে কি বলবো, আমের ঝুড়ি থেকে শুরু করে আমের ওই বাগানের দিকে তাকিয়ে থাকে, কখন একটা আম পড়বে, তখন ওই মোটা পাহাড়ের মতো ব্যাক সাইডটা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় আম কুড়াতে। আম কুড়িয়ে কুড়িয়ে এমনভাবে খেতে থাকে মনে হয় যেন জীবনে আম দেখেনি, আম খায়নি। আম মানে কি বলবো, আম আম আম, এদের পেটে আসলে ক্ষুধা থাকে। বেড়াতে এসে কেউ যদি ওই যে খোকা ইলিশ ধরে আনে কম দামি, ওই যে ঝাটকা মাটকা আছে না, ভিতরে এক পিস মাছও হয় না, পুঁটি মাছ সাইজের যে ইলিশ মাছ, সেইগুলা বাপ্পি এনে দিয়েছে। আর ফ্রিজে তো মাংস, মানে গরুর মাংস ধরা বোধহয় নিষেধ, সারা বছর তানকে বের করে খাওয়াবে, সেই জন্য তানও কিন্তু বকবক করে ভালো মন্দ না হলে, কিংবা ভালো মন্দ ওদেরকে খাওয়ালে কিন্তু তান দেখেন ভিডিওতে কিন্তু প্রকাশ পায়, আর তানকে সে প্লেট ভরে দেয়, দিয়ে অন্য রুমে বসিয়ে দেয় খাওয়ার জন্য। তো তানের হাঁটার স্টাইল দেখেছেন, মনে হয় কি ওই যে সার্কাসে এক ধরনের বাউন আছে না, ছোট মানুষ থাকে, সেই ছোট মানুষটা যেভাবে হাঁটে এই তান ছেলেটা না সেইভাবে হাঁটে। তো তাদের স্মার্ট হলে কেবল ওই চোখে চশমা আর গায়ের রং ফর্সা হলেও হয় না, হাঁটা চলা কথাবার্তা চাল চলন সব কিছুতেই স্মার্টলি আশাকেই একটা সুপুরুষ বলে, স্মার্ট বলে। তো তানকে ইদানিং ওর বাবার সঙ্গে সানগ্লাস পরে খুব ছবিতে দেখা যায়, এবং তানকে সবসময় ক্যামেরার সামনে আনতে চায়, বিশেষ করে ওর বাবা, কারণ ওদের ভবিষ্যৎ তো এই ইউটিউবে। আর এই ইউটিউবে বারবার বর্তমানে তানকে সামনে আসছে, কারণ তান বোধহয় এখন 9-এ পড়ছে মেবি। তো এই 9-এ পড়ার ছেলে আর কিছুদিন 1-1.5 বছর পর 10-এ ম্যাট্রিক পরীক্ষা দিবে। তো ম্যাট্রিক পরীক্ষার পরই সে একজন বড় ইউটিউবার হয়ে যাবে। লেখাপড়া আস্তে আস্তে কলেজে ওই উঠাপঞ্জতই, কলেজ নামপঞ্জতই, যার জন্য ইদানিং কিন্তু টান ব্যাপারটা বিশেষ করে বাপ্পির ভিডিওতে বেশি দেখা যায়। আর ওর মা অর্থাৎ তিশার ভিডিওতে তানকে বেশ ফোকাস করছে, কারণ একটাই, তান ভবিষ্যতে 1-1.5 বছর পরই ফুল ইউটিউবার হয়ে যাবে। আমরা একজন সফল ইউটিউবার, আমরা একজন তানের ভবিষ্যৎ এই ইউটিউবার হিসাবেই দেখব, যার জন্য এখনই তানকে ফোকাসে বেশি বেশি আনছে। তো বন্ধুরা, এই সাবিনা আর শাহিনের গোষ্ঠী এরা কিন্তু উপরে উঠতে পারছে না, এদের কিন্তু ওই যে নিচেই মানে শাশুড়ির ঘর বাড়ি, শাশুড়ির মানে আমি বলতে চাচ্ছি যে দোতলার বাসায় ওঠার কোনো যোগ্যতাই কিংবা পারমিশনই এই যে এদেরকে নাই, পদ্মাপাড়ির নাই। এটা কে নিষেধ করেছে জানেন? তিশা নয়, বাপ্পি বলে দিয়েছে তোর সব নোংরা পটকা পাটকা ছেলে মেয়ে উপরে যেন না ওঠে, উপরটা নোংরা হয়ে যাবে, ক্যাট ফ্যাট করে। এই জন্য কিন্তু সাবিনা তো উপরে ওঠেই না, সেদিন তো ক্যামেরার সামনে বলেই দিয়েছে এই জন্য আমি উপরে আসি না, পোলাপান নোংরা করবে, কোথায় কি ক্ষতি করবে, দোষ হবে, এগুলো কিন্তু সাবিনা বলে দিয়েছে। আর ওর বড় ভাই তো একটু বেহায়া টাইপের, সে তার ওই ছেলেটাকে নিয়ে মাঝে মাঝে উপরে ওঠে। আর ছোট্ট যে মেয়েটা তার, সে তো এখনও যেখানে যায় কোলে কোলে থাকে। তো যাই হোক, মোটামুটি বোঝাই যাচ্ছে যে নিচতলা হয়েছে এখন মেহমানদারির রুম, আর দোতলা শুধুমাত্র তাদের মাস্টার বেড, মাস্টার ঘর, মাস্টার প্ল্যান সব কিছু চলে ওই দোতলায়। দোতলায় সবাই ওঠার পারমিশন পায় না। শুধু তাই নয়, এই নিচতলা কিন্তু স্টুডিও হয়ে গিয়েছে। হ্যাঁ, নিচতলায় দেখলাম যে এই যে তিশা যেসব নাটক করে, যেসব ছোট ছোট নাটিকাগুলা বিভিন্ন ফেসবুকের সার্চে, এবং আরেকটা কি যেন ওদের ওই যে ছেলেটা নিয়ে করে প্রায় সাজে, তিশার ডার্লিং, তো সেই ছেলেটারও চ্যানেলগুলোতে যেসব ছোট ছোট নাটিকাগুলো ছাড়ে, সেই সব নাটিকাগুলা কিন্তু তৈরি হচ্ছে এই নিচতলায়। এবং নাজমা আন্টি মরহুমা তার তিশার শাশুড়ির সেই বেডরুমে, অর্থাৎ সেই খাটের উপর বসে বসে তিশা কী করে, তিশার নাটক পরিচালনা করছে, অর্থাৎ স্টুডিও করে ফেলেছে এই নাজমা বেগমের নিচতলা। যতদিন ভাড়া না হয়, যতদিন ফার্নিচারগুলোর ব্যবস্থা না হয়, ততদিন বোধহয় এটা এই নাটক করার একটা স্টুডিও যেটাই বলেন না কেন, সেটা হিসাবেই কার্যকর হবে। এবং ওই যে যেসব যারা আর কি একটু পদ্মা পাড়ের মতো নিম্নমানের গ্রামের অজপাড়া গায়ের অবহেলিত মেহমান, তারাই নিচতলায় বসে হাগু মুতু নোংরা যা করার তাই করবে। তো দেখলাম যে এই যে নাটিকা চলছে না, এই নাটিকার একটা পার্টি দেখলাম পারুল খালাকেও অংশ নিতে, অর্থাৎ এরা কিন্তু পারুল খালাকেও ছেড়ে দিচ্ছে না নাটকের অংশর কিংবা নাটকের
রোল করবার জন্য, টাকার জন্য এরা কিন্তু পারুল খালাকেও অবশেষে নাটকের পাটে নামিয়ে দিয়েছে। কিন্তু ইদানিং কিন্তু দেখা যাচ্ছে না তাদের সেই ড্রাইভারের সেই মেয়েটা কী যেন নাম, ছায়া, সে ছায়াকে কিন্তু ইদানিং কোনো নাটকে দেখা যাচ্ছে না। তার মানে বোঝাই যাচ্ছে যে ছায়ার বাবা অর্থাৎ ইতির হাজবেন্ড, ওই যে চোখের সমস্যা একটা ছেলে কালো মতো, তার মা ইতি চ্যানেল আছে, তার চ্যানেলেও বলেছে যে তার হাজবেন্ড তাদের সঙ্গে কেমন যেন একটু ব্যবহার করছে ইত্যাদি ইত্যাদি। তো সব কিছু মিলে যেহেতু ড্রাইভারও চেঞ্জ হয়েছে, ছায়াকে তাদের নাটকে দেখা যাচ্ছে না, ঘুরঘুর করা দেখা যাচ্ছে না ইতিকে, ঘুরঘুর করা যাচ্ছে না ছায়াকে। ছায়া তো এই সময় এইসব ঘরে যেখানে পাখি ঘুরঘুর করছে সেখানে ছায়া থাকার কথা, ছায়া এসে একটু কুলুকুলু কথা বলবে, বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করবে, কিন্তু কোথায় ছায়া? তাতেই বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে ধরাশায়ী হবে এই তিশা। তিশা কিন্তু আস্তে আস্তে গ্রামে অর্থাৎ তাদের এই দেশের গ্রামের লোকের কাছ থেকেও কিন্তু তিরস্কৃত হচ্ছে, একাকিত্ব বোধ করছে এবং একঘরে টাইপের হয়ে যাচ্ছে। আগে দেখা যেত যে প্রায় এই ড্রাইভারের পরিবার এখানে লেগে থাকতো, সেটা কিন্তু নাই। লাঠিয়াল পরিবারের অলরেডি একজন কিন্তু ছাঁটাই হয়ে গিয়েছে, আর একজন হওয়া মানে এই উপরের ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন পারুল খালার সঙ্গে সে অভিনয় করছে। হ্যাঁ বন্ধুরা, উপরের যে ছবিটা সেটা কিন্তু একটা নাটিকার ছবি, পারুল খালা এখানে অভিনয় করেছে। শেষ পর্যন্ত এই শাশুড়ির বয়সী একটা মহিলাকে অভিনয় করতে ছাড়েনি। শাশুড়ির বয়সী বলবো না, আমার তো মনে হয় এই পারুল খালার বয়স আর বাপ্পির বয়স প্রায় সেম। গরিব মানুষ তো অল্প বয়সেই ঝরে যায়, বয়স ধরে রাখতে পারে না। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে এই দেশের মানে শ্বশুর বাড়ির এই যে আধিপত্যটা সেটাও কিন্তু তিশার আস্তে আস্তে ছোট হয়ে আসছে। তিশাও কিন্তু এখন নিজেকে একাকিত্ব বোধ আরও করবে। তাই তিশা শেষ পর্যন্ত তিশা কোথায় যে আশ্রয় নেবে জানেন? এই তানজিলার শ্বশুর বাড়ি। তানজিলার শ্বশুর বাড়ি যে সেখানে সে আড্ডা পেটাচ্ছে তো সপ্তাহে 3 দিন, এরপরে যে নাতির উসিলায় পেটাবে সপ্তাহে 7 দিনের 5 দিন লিখে রাখেন। তারপরে সেখান থেকে মেয়েকে আস্তে আস্তে ঝগড়া এটা ওটা বাদিয়ে বের করে আনবে, অর্থাৎ তিশা পরিবারের যেটা অভ্যাস। তো সেখান থেকে বের করে আনার পর তানজিলাকে তার বাড়ি সেট করবে, তার একাকিত্ব দূর করবে, তারপরে গ্রামের লোকজন কে কি চাইলো না চাইলো সেদিকে দেখার টাইম তার থাকবে না, কারণ তার কন্টেন্ট তৈরি করার জন্য নাতি থাকবে, মেয়ে থাকবে, মেয়েকে নিয়ে এখানে সেখানে দৌড়াবে, এখানে সেখানে যাবে, সব কিছু মিলে তখন আর গ্রামের কিংবা পাড়ার এসব লোকজন তার দরকার হবে না। এখন যাদেরকে দরকার তাদেরকে ব্যবহার করছে, দরকার না হলে এদেরকেও ছুঁড়ে ফেলে দিবে, কোনো অসুবিধা হবে না তিশার। আর এটাই এদের অভ্যাস। মিমকে দেখেছেন মিম এখন কি করছে? মিম এখন যে মিম ভেবেছিল যে সে কান্নাকাটি করবে, সে প্রেগনেন্ট, তাকে দর্শকরা খুব ভালো বলবে, তাকে তার উপর সহানুভূতি দেখাবে, কিন্তু মিমকে যে দর্শকরা তুলোধনা করেছে, মিমকে যে হারে, মিম যেহেতু কমেন্ট বক্স ওপেন রেখেছে, এত পরিমাণ তিরস্কার, এত পরিমাণ ঘেন্না দর্শকরা মিমকে উপহার দিচ্ছে। মিমের যদি লজ্জা থাকে জীবনে ও শ্বশুর বাড়ির কোনো কুচ্ছা ও আর বলতে আসবে না। যদি এতটুকু লজ্জাবোধ মিমের থেকে থাকে তাহলে মিম আর কখনো বাবুর পরিবার নিয়ে কথা বলবে না। আর বাবুরও ঘেন্না করা উচিত যে মিম তার পরিবারকে ল্যাংটা করে দিয়েছে। মিম তার পরিবারকে বলেছে টাকার জন্য তারা কি না করতে পারে, অর্থাৎ ইঙ্গিত করেছে তার মা, তার বোন সব ধরনের কাজ করেছে এই টাকার জন্য। একটা ছেলে টাকার জন্য রিক্সা টানলেও সেটা নিয়ে কোনো কথা ওঠে না, কিন্তু যখন সে বলেছে টাকার জন্য তারা এমন কোনো কাজ নেই করতে পারে না, সেটা ইঙ্গিত কেবল তুলেছে তার মা, তার বোনের উপর। যেটা বাবু যদি পুরুষ হয়ে থাকে ও লজ্জাবোধ থাকা উচিত। হ্যাঁ বন্ধুরা, বাবুর মধ্যে যদি পুরুষত্ব থাকে ও লজ্জাবোধ হওয়া উচিত। তো বন্ধুরা, আজকে এ